আচ্ছা, কম্পিউটারের এই যে অবিশ্বাস্য স্পিড, এর পেছনের আসল রহস্যটা কি? উত্তরটা হলো প্যারালাল প্রসেসিং। চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি কিভাবে কম্পিউটারগুলো একসাথে অনেক কাজ করে আমাদের এই ডিজিটাল দুনিয়াটাকে সম্ভব করে তুলেছে। ব্যাপারটাকে এভাবে ভাবা যাক। ধরুন কোনো কাজ সারতে হবে। আমরা কি একটা লম্বা লাইনে দাঁড়িয়ে একের পর এক কাজ সারব, নাকি অনেকগুলো কাউন্টার খুলে একসাথে সব কাজ সামলাবো? ঠিক এই পার্থক্যটাই হলো সিকোয়েন্সিয়াল আর প্যারালেল কম্পিউটিংয়ের মূল ভিত্তি। আর এই একটা ধারণাই কিন্তু কম্পিউটারের পারফরম্যান্সকে একদম আমূল বদলে দিয়েছে। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এই প্যারালাল প্রসেসিংয়ের দরকারটা পড়ল কেন। এরপর জানব এর বিভিন্ন ধরন, এর আর্কিটেকচার, আর সবশেষে দেখব কিভাবে এই সব কিছু মিলে আজকের প্যারালাল বিপ্লবটা ঘটল। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, সিকোয়েন্সিয়াল স্পিড লিমিট, মানে পুরনো দিনের সেই চিরাচরিত পদ্ধতি। চলুন দেখি কম্পিউটারগুলো আগে ঠিক কিভাবে কাজ করত আর কেনই বা তাদের একটা নতুন পথের দরকার হলো। কম্পিউটিংয়ের একদম শুরুর দিনগুলোতে মেশিনগুলোকে কিন্তু বেশ সরলভাবে চিন্তা করতে শেখানো হয়েছিল। মানে একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত পরেরটা শুরুই হবে না, সব কিছু হতো একটা সিঙ্গেল লাইনে, একের পর এক। আর এটাই ছিল সেই বিখ্যাত ভন নিউম্যান আর্কিটেকচারের মূল ভিত্তি, যা কিন্তু বছরের পর বছর ধরে কম্পিউটিং জগতের সংজ্ঞা হয়েছিল। একটা পুরনো দিনে সিপিইউ এর কাজ করার ধরনটা ছিল খুব গোছানো, কিন্তু বেশ ধীর। প্রত্যেকটা নির্দেশের জন্য তাকে 4টা ধাপ পার করতে হতো। প্রথমে নির্দেশটা খুঁজে আনা, মানে ফেচ করা। তারপর সেই নির্দেশের জন্য যে ডেটা লাগবে সেটা আনা। এরপর আসল কাজ, মানে অপারেশনটা করা। আর শেষে গিয়ে ফলাফলটা স্টোর করা। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। একটা নির্দেশ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরেরটা কিন্তু শুরুই হতে পারত না। আর এই একমুখী চলার পথটাই ছিল স্পিডের সবচেয়ে বড় একটা বাধা। কিন্তু সময় যত এগোতে থাকল, প্রযুক্তির চাহিদাও বাড়তে থাকল। আরও জটিল সব সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের উপর চাপও বাড়ছিল। আর তখন এই যে একটা একটা করে কাজ করার ধীর পদ্ধতি, এটা আর যথেষ্ট ছিল না। দরকার ছিল আরও পাওয়ার, আরও স্পিড। এই উদ্ধৃতিটাতেই কিন্তু সমস্যার গভীরতাটা বোঝা যায়। ধরুন, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া বা এই ধরনের বিশাল বিশাল ক্যালকুলেশনের কাজগুলো পুরনো দিনের কম্পিউটারগুলোকে প্রায় অচল করে দিচ্ছিল। আর ঠিক এই সীমাবদ্ধতা থেকেই জন্ম নিল সুপার কম্পিউটারের আইডিয়াটা, এমন একটা যন্ত্র যা গতির সব পুরনো বাধাকে ভেঙে গুড়িয়ে দেবে। তো আরও পাওয়ারফুল কম্পিউটার বানানোর জন্যে ইঞ্জিনিয়ারদের সামনে তখন দুটো রাস্তা খোলা ছিল। প্রথমটা হলো একটাই অমচম শক্তিশালী, বলতে পারেন একটা দৈত্যাকার প্রসেসর বানানো। আর দ্বিতীয় রাস্তাটা ছিল অনেকগুলো সাধারণ প্রসেসরকে একসাথে জুড়ে দিয়ে একটা টিম হিসেবে কাজ করানো। আর এই দ্বিতীয় আইডিয়াটাই কিন্তু প্যারালেল কম্পিউটিং বিপ্লবের দরজাটা খুলে দিয়েছিল। আচ্ছা, এই যে প্যারালেল বা একসাথে কাজ করার কথা বলছি, এর তো অনেকগুলো উপায় থাকতে পারে, তাই না? এই বিভিন্ন উপায়গুলোকে ঠিকমতো বুঝতে আমাদের একটা ফ্রেমওয়ার্ক দরকার। আর এখানেই আসে ফ্লিনকের ক্লাসিফিকেশন, যা আমাদের এই বিভিন্ন পদ্ধতিগুলো বুঝতে দারুণভাবে সাহায্য করে। ফ্লিনের এই ক্লাসিফিকেশনের মূলে কিন্তু একটাই প্রশ্ন: কম্পিউটারে ইনস্ট্রাকশন বা নির্দেশ আর ডেটার ফ্লো, সেটা কি সিঙ্গল নাকি মাল্টিপল? মানে নির্দেশ আর ডেটা কি একটা পথে যাচ্ছে নাকি অনেকগুলো পথে? এই সহজ প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু প্যারালাল আর্কিটেকচারকে কয়েকটা মূল ভাগে ভাগ করা হয়েছে। তো ফ্লিনের ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা মূলত 3টে ধরন দেখতে পাই। প্রথমটা হলো SISD, মানে সিঙ্গল ইনস্ট্রাকশন সিঙ্গল ডেটা। এটা হলো আমাদের সেই পুরনো দিনের সিকোয়েন্সিয়াল কম্পিউটার। এরপর আসছে SMID, সিঙ্গল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। এখানে একটাই নির্দেশ অনেকগুলো ডেটার উপর একসাথে কাজ করে। গ্রাফিক্স বা ভেক্টর প্রসেসিংয়ের জন্য এটা কিন্তু দারুণ একটা মডেল। আর সবশেষে আসছে MIMD, মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। এটা সবচেয়ে পাওয়ারফুল আর ফ্লেক্সিবল। এখানে অনেকগুলো প্রসেসর স্বাধীনভাবে নিজেদের মতো করে আলাদা আলাদা ডেটার উপর আলাদা আলাদা নির্দেশ চালাতে পারে। আর এর এই অসাধারণ ক্ষমতার জন্যই কিন্তু আজকের প্রায় সব কম্পিউটার এই MIMD আর্কিটেকচারের ওপরই ভিত্তি করে তৈরি। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার চলুন বাস্তবে ফেরা যাক। দেখি এই ক্লাসিফিকেশনগুলো আসল হার্ডওয়্যারে ঠিক কিভাবে কাজ করে। প্যারালালিজমের একদম গোড়ার একটা কনসেপ্ট হলো পাইপলাইনিং। ব্যাপারটা ঠিক একটা ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের মতো। এখানে একটা বড় কাজকে কয়েকটা ছোট ছোট ধাপে ভাগ করে দেওয়া হয়, আর প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা হার্ডওয়্যার সামলায়। এর ফলে কি হয়, একসাথে অনেকগুলো নির্দেশের বিভিন্ন ধাপ চলতে থাকে, কোনো কিছুই থেমে থাকে না। এ পাইপলাইনিংয়ের কার্যকারিতা কিন্তু অসাধারণ।
ভেবে দেখুন, যখন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট বা কার্যকর হচ্ছে, ঠিক সেই একই সময়ে কিন্তু তার পরের ইনস্ট্রাকশনটা ডিকোড হচ্ছে, আবার তারও পরেরটা মেমোরি থেকে ফেচ করা হচ্ছে। মানে পুরো অ্যাসেম্বলি লাইনটা সবসময় ব্যস্ত থাকছে। আর একবার এই লাইনটা পুরোটা ভরে গেলে দেখা যায় যে প্রায় প্রতিটা ক্লক সাইকেলে একটা করে কাজ শেষ হয়ে বেরিয়ে আসছে, ফলে সিস্টেমের ওভারঅল স্পিড বহুগুণ বেড়ে যায়। সিএমডি নীতির একটা চমৎকার বাস্তব উদাহরণ হল অ্যারে প্রসেসর। এখানে কি হয়, একটা সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট থেকে একই নির্দেশ অনেকগুলো প্রসেসরের কাছে একবারে পাঠিয়ে দেওয়া হয়, আর সব প্রসেসর তখন তাদের নিজ নিজ ডেটার উপর ঠিক একই অপারেশনটা চালায়। বিশেষ করে ম্যাট্রিক্স বা ভেক্টর ক্যালকুলেশনের মতো কাজের জন্য এই আর্কিটেকচারটা দারুণ কার্যকর। আর অন্যদিকে মেমডি নীতির বাস্তব রূপ হল মাল্টিপ্রসেসর সিস্টেম। আজকের দিনে আমরা যে মাল্টিকোর সিপিইউ ব্যবহার করি তার ভিত্তি কিন্তু এটাই। এখানে প্রত্যেকটা প্রসেসর একদম স্বাধীন, তারা নিজেদের মতো করে আলাদা আলাদা নির্দেশ চালাতে পারে, আলাদা আলাদা ডেটার ওপর কাজ করতে পারে, আর এটাই সিস্টেমকে দেয় অসাধারণ ফ্লেক্সিবিলিটি আর অমজন শক্তি। তো আমরা বিভিন্ন ধরনের প্যারালেল সিস্টেম তো দেখলাম, কিন্তু প্রশ্ন হল এদের পারফরম্যান্স বা কার্যকারিতা আমরা মাপব কিভাবে? চলুন এবার সেই পদ্ধতিগুলোই একটু দেখে নেওয়া যাক। দেখুন, শুধু অনেকগুলো প্রসেসর থাকলেই তো হবে না। আসল প্রশ্নটা হলো কাজটা আদতে কত দ্রুত হচ্ছে। এই প্রশ্নের উত্তরটাই দেয় স্পিড আপ নামের একটা মেট্রিক। এটা খুব সহজভাবে মেপে দেখে যে একটা প্রসেসরের তুলনায় পি সংখ্যক প্রসেসর ব্যবহার করে কাজটা ঠিক কত গুণ দ্রুত শেষ করা গেল। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ। একটা হলো পিক স্পিড, এটাকে একটা গাড়ি টপ স্পিডের সাথে তুলনা করা যায়, যা শুধু আদর্শ পরিস্থিতিতেই পাওয়া সম্ভব। আর অন্যটা হলো সাস্টেইনড স্পিড, মানে হলো দৈনন্দিন ব্যবহারে আমরা বাস্তবে যে স্পিডটা পাই। সত্যি বলতে আমাদের জন্য কিন্তু এই সাস্টেইনড বা বাস্তব গতিটাই বেশি কাজের। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই পর্বে আমরা দেখব প্যারালেল প্রসেসিং কিভাবে শুধু একটা থিওরি হয়েই থেমে থাকেনি, বরং আমাদের আজকের এই আধুনিক ডিজিটাল দুনিয়ার মূল ভিত্তি হয়ে উঠেছে। 1 সেকেন্ডে 10 কোটিরও বেশি ইনস্ট্রাকশন, ভেবে দেখুন একবার। এই অবিশ্বাস্য ক্যালকুলেশনের ক্ষমতাই কিন্তু একটা সাধারণ মেশিনকে সুপার কম্পিউটার বানিয়ে দেয়। আর এই অসম্ভব ক্ষমতার মূলে আর কিছুই নয়, রয়েছে প্যারালেল আর্কিটেকচার, যা একসময় অসম্ভব বলে মনে হতো, তাকে এটা বাস্তবে সম্ভব করে তুলেছে। কিন্তু গল্পটা শুধু হার্ডওয়্যারের নয়। হার্ডওয়্যার তো শক্তিটা তৈরি করে দিল, কিন্তু সেই শক্তিটাকে ব্যবহারও তো করতে হবে, তাই না? আর সেই কারণেই ফোর্ট্রানের মতো পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আজকের দিনের সফটওয়্যার টুলস সব কিছুকেই সময়ের সাথে সাথে ডেভেলপ করতে হয়েছে, যাতে তারা এই প্যারালেল হার্ডওয়্যারের পুরো ক্ষমতাটা কাজে লাগাতে পারে। তো এটা পরিষ্কার যে আমাদের আজকের ডিজিটাল দুনিয়াটা দাঁড়িয়েই আছে প্যারালেল কম্পিউটিংয়ের ওপর। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই যে কম্পিউটেশনাল হাইওয়ে, এতে যদি আর নতুন লেন যোগ করার জায়গা না থাকে, তখন কি হবে? আমাদের এই যে গতির পেছনের দৌড়, সেটা তখন কোন দিকে এগোবে?